নমস্কার। হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব আমাদের শরীরের সবচাইতে স্পর্শকাতর অঙ্গ চোখ নিয়ে। চোখ আছে বলেই পৃথিবী এত সুন্দর, জীবন এতটা অর্থপূর্ণ। চোখ খালি আমাদের মনের দরজা নয়, চোখ দিয়ে আমরা দুঃখ, স্বপ্ন, ভালোবাসা কত কিছুই না অনুভব করি। যেমন ধরুন মায়ের মুখের স্নেহ, ছোট্ট শিশুর নিষ্পাপ হাসি বা প্রকৃতির এই অনন্ত সৌন্দর্য সব কিছুই কিন্তু ধরা পড়ে আমাদের এই দুটো চোখের ছোট্ট ফ্রেমে। তাই চোখের যত্ন আমাদের নিতে হবে এবং আমাদের সম্মান জানাতে হবে এই অনন্য উপহারকে। তাই আর দেরি না করে এগিয়ে যাচ্ছে আমাদের আলোচনায়। আমাদের আলোচ্য বিষয় হলো অন্ধত্ব দূরীকরণ। আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর কে.পি. বৈদ্য এবং ডক্টর জয়াংশু সেনগুপ্ত। নমস্কার। দূরদর্শনে আপনাদের স্বাগত জানাই। নমস্কার। এবং অবশ্যই আছেন আপনারা আমার দর্শক বন্ধুরা। একটু পরেই আপনারা চাইলে আমাদের সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে যাওয়া নম্বরে এবং আপনাদের জিজ্ঞাসাও আমাদের কাছে রাখতেই পারেন। প্রথমেই ডক্টর বৈদ্য আপনার কাছে যাই, যেটা জেনে নেব যে চোখের মৌলিক গঠনটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন তাহলে বাকি রোগগুলো বোধহয় বুঝতে আমাদের সুবিধে হবে। প্রিয় দর্শক বৃন্দদের আমার নমস্কার জানাচ্ছি। তো প্রথমেই শুরু করছি যে আমাদের চোখের মৌলিক গঠন নিয়ে। চোখ ঠিক আমাদের একটি ক্যামেরার মতো, বা অন্যথায় আমরা যেরকম সবারই সিনেমা হলে সিনেমা দেখার অভিজ্ঞতা আছে, যেখানে আমাদের পেছন থেকে একটা প্রজেক্টর থাকে, যেটা সাধারণত যে সাদা পর্দা তাতে ছবিটা ফেলা হয়। তো চোখের এই জিনিসটা প্রজেক্টরের যে কাজটা করে থাকে সেটা হচ্ছে এই যে অংশটার সামনে আমরা যেটাকে মণি বলে থাকি বা কর্নিয়া এবং লেন্স, এই দুজনে মিলে প্রজেক্টরের কাজটা করে থাকে এবং এরা আলো ফেলে পেছনে যে আমাদের চোখের তিনটে লেয়ার থাকে। বাইরে আমরা যেটা বলি সাদা অংশ বা স্ক্লেরা, বা তার মাঝখানে থাকে কৃষ্ণমণ্ডল বা কোরয়েড, আর ভিতরে থাকে একটি রেটিনা। এই রেটিনাটা হচ্ছে সিনেমার সাদা পর্দার সমতুল্য। এখানেই আপনার সমস্ত ছবিগুলো তৈরি হয়। এই আলোর সিগন্যালটা সেটা অপটিক নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে চলে যায়। ব্রেনের পেছন দিকে একটা অক্সিপিটাল রিজন থাকে, সেখানে গিয়ে লাইট ওয়েভটা কনভার্টেড হয় ইমেজে, তখনই আমরা এটা দেখতে পাই। বোঝাই গেল যে ভগবান কত সুন্দর করে, কত নিখুঁত করে আমাদের প্রত্যেকটা শিরা উপশিরা এবং চোখের মতন একটা এবং এই প্রসঙ্গে বলতে চাই, পৃথিবীতে কোনো ক্যামেরা নেই যে চোখের রেজলিউশন বা কোয়ালিটির দিক থেকে চোখের গুণগত মানে ইমেজে যে ইমেজ তৈরি হয় সেই গুণগত মান পৃথিবীর কোনো ক্যামেরাতেই আজ পর্যন্ত এটাকে অতিক্রম করতে পারেনি। সুতরাং ভগবানের অসম্ভব সৃষ্টি আমরা বলবো। আজকে আলোচনা আমরা একটুখানি বয়স ভিত্তিকভাবে এগিয়ে গেলে বোধহয় দর্শক বন্ধুদের বুঝতে সুবিধে হবে। প্রথমেই একেবারে মানে নতুন বাচ্চারা যারা জন্মেছে এবং অপরিণত যে শিশুদের সমস্যা হতে পারে সাধারণত, যাকে আমরা রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি বলে থাকি, সেই রোগটা সম্বন্ধে সেটা কতটা ভয়ঙ্কর বা কী হতে পারে একটু আমাদের বুঝিয়ে বলুন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এখন আমাদের যে অপরিণত শিশুরা বেশি করে জন্মগ্রহণ করছে, যেটা আগেরকার দিনে অপরিণত শিশুরা জন্মগ্রহণ করত কিন্তু তারা অচিরেই মারা যেত। আমাদের এখন ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে নিকু বা আইসিইউ, পেডিয়াট্রিক আইসিইউ, এগুলো এত তৈরি হয়েছে এবং আমাদের যে পেডিয়াট্রিক ডাক্তারবাবুরা এখন 600 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম, 900 গ্রামের বাচ্চাদেরও এখন বাঁচিয়ে তুলছেন, যেটা আগে কখনোই সম্ভব হতো না। এখন পেডিয়াট্রিক ডাক্তারবাবুরা তারা তো বাঁচিয়ে তো দিচ্ছেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে চোখের প্রবলেমটা, সেটা কিন্তু থেকে যাচ্ছে। সেই প্রবলেমটা এখন সেটা যদি আমরা নির্দিষ্ট সময়ে চিকিৎসা না করি, সেটা বাচ্চাকে চিরতরে অন্ধত্বের পথে নিয়ে যাবে। সেটা আমি একটু দেখাচ্ছি।
এই যে রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচুরিটি আমরা যেটাকে বলছি, সেটা সাধারণত কম ওজনের শিশুদের হয়। যত কম ওজন বা যত নির্দিষ্ট সময়ের আগে হয়ে যাওয়া, আমরা সাধারণত 36 সপ্তাহ থেকে 40 সপ্তাহের মধ্যে আমরা যে বাচ্চাগুলো হয় সেগুলোকে আমরা পরিণত বাচ্চার মধ্যেই ধরি। এবং এই বাচ্চাগুলো যদি সাধারণত 34 উইক্সের আগে হয়ে যায় তাহলে, এবং 2.5 কেজি ওজনের কম হয়, তাদের চোখে রক্ত চলাচল করে না। যে অংশে চোখের রেটিনাতে রক্ত চলাচল করে না সেই অংশে আপনার রেটিনাতে কতগুলো অস্বাভাবিক রক্তের শিরা বা রেটিনা ছিঁড়ে যায়। আমি একটা ছবি দেখাচ্ছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা যে চোখের একটা অপটিক নার্ভ বা এইটাই হচ্ছে রেটিনা। আমি একটু আগে বললাম যেখানে ছবি তৈরি হয়, এখানে একদম শেষ প্রান্ত পর্যন্ত রক্তের শিরা তৈরি হয়েছে। এইখানে একটি অপরিণত শিশুর চোখের পর্দার ছবি আমি এখানে তুলে ধরছি। সেখানে রক্তর শিরাগুলো একদম পুরো পর্দা অবধি, মানে এই পর্যন্ত আসেনি, এখানে থেমে আছে। এর ফলে কি হচ্ছে, এখানে রক্তের শিরা যেগুলো তৈরি হচ্ছে তারা অস্বাভাবিক রক্ত শিরা তৈরি হচ্ছে। এই রক্ত শিরাগুলো সেগুলো কোনো কাজেই লাগবে না এবং একটা নির্দিষ্ট সময়ের পরে সেই রক্ত শিরাগুলো থেমে যায় এবং পর্দার একটা বিশেষ, মানে অধিকাংশ অংশই রক্তশূন্য হয়ে পড়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত রক্ত তৈরি হলো, বাট এর পরে কোনো রক্ত চলাচল করছে না। এর ফলে কি হচ্ছে, যে এই যে অংশে রক্ত চলাচল করছে না, এই অংশে অস্বাভাবিক রক্ত শিরা তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন রক্তের শিরাগুলো মোটা হয়ে গেছে, যেটা একেবারেই কাম্য নয়, এবং সেই রক্ত শিরাগুলো পরবর্তীকালে ফেটে ফেটে পুরো পর্দাটাতে রক্তে ভরে গেছে এবং এই রক্ত ভরে গেলে এক সময় পর্দাটা ছিঁড়ে যাবে। এই আমরা তখন রেটিনা ডিটাচমেন্ট বলি। এই ডিটাচমেন্ট হয়ে গেলে আর বাচ্চার পক্ষে দেখা সম্ভব নয় এবং বাচ্চার চিরতরে অন্ধত্ব হয়ে যাবে, অন্ধত্ব নেমে আসবে। কিন্তু এর চিকিৎসা পদ্ধতি কিছু আছে বা কতটা আশার ফল রয়েছে যে ভবিষ্যতে এরা ভালো দেখতে পারবে কিনা বা নর্মাল জীবনে ফিরে আসতে পারবে কিনা? খুব সুন্দর প্রশ্ন। এই যে আপনার যদি এই রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচুরিটি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এটাকে ধরা যাবে, মানে এটা এই যে প্রত্যেকটা প্রিম্যাচিওর বেবি বা কম ওজন সম্পন্ন বেবিকে অবশ্যই চোখের ডাক্তারবাবুকে দিয়ে চোখ চেক করাতে হবে, তাদের রেটিনা পরীক্ষা করাতে হবে। সেটা দেরি করলে হবে না। জন্মানোর 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই চক্ষু পরীক্ষা করাটা অতি আবশ্যক। এটা আজকের আমি মনে করি যে এই মেসেজটা আমাদের সাধারণ মানুষের মধ্যে যাওয়া উচিত। অনেক অভিভাবকরা হয়তো বলে থাকেন যে ডাক্তারবাবু বলেছেন চক্ষু পরীক্ষা করিয়ে নেবেন, কিন্তু তারা বলছেন আমরা পরে যাব। সেটা কিন্তু গেলে হবে না। এটা 2-3 সপ্তাহের মধ্যেই আপনাকে পরীক্ষা করিয়ে নিতে হবে এবং ট্রিটমেন্টে সেটা ভালো ফল পাওয়া যাবে এবং বাচ্চার আপনার যেটা দৃষ্টিশক্তি জিইয়ে রাখা সম্ভব হবে এবং এর থেকে বেশি দেরি হলে সেটা আর সম্ভব হবে না। এবং এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে আমি যদি ভাবি যে শুধু একবার দেখি আমি বাড়ি চলে গেলাম, সেটা কিন্তু করলে হবে না। আমাদেরকে ক্রমাগত পরীক্ষা করে যেতে হবে যে রেটিনাটা সেইভাবে ম্যাচিওর করছে কিনা এবং প্রয়োজন মতন যেভাবে তার যা চিকিৎসা, যে লেজার করতে হবে বা অপারেশন করতে হবে, সেগুলো যদি টাইমলি করা যায় তাহলে এই বাচ্চাগুলোকে আমরা একেবারেই স্বাভাবিক একটা দৃষ্টি এনে দিতে পারবো। একেবারে ছোট্ট চোখেও এটা সম্ভব। কোনো ছবির মাধ্যমে আপনি প্রসিডিওরটা যদি একটু আমাদের বুঝিয়ে বলেন যদি থাকে। হ্যাঁ, সাধারণত আমাদের যে চিকিৎসা সেটা যে অধিকাংশই রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি যেগুলো খুব সামান্যই থাকে, নিজে থেকেই সেরে যায়। সাধারণত বাচ্চার যদি ওজন দ্রুত বাড়ে বা তাদেরকে যত্ন ভালোভাবে নেওয়া যায়, তাদের
ওজন বাড়ার সঙ্গে সঙ্গেই চোখে যে রক্ত সঞ্চালন সেটা ফিরে আসে। আর যাদের রক্ত সঞ্চালন ফিরে আসে না তাদেরকে আমরা সাধারণত অ্যান্টিভেজেপ একটি ইঞ্জেকশন আছে, সেটা খুব ম্যাজিকের মতো কাজ করে। এবং যেক্ষেত্রে আপনার ইঞ্জেকশনও কাজ করে না সেক্ষেত্রে আমাদের লেজারের প্রয়োজন হয়। এবং আমি দেখাচ্ছি যে এক্ষেত্রে আমরা লেজার প্রয়োগ করছি বাচ্চাকে, এবং এটা অনেক অভিভাবকেরই ধারণা যে বোধহয় লেজার করলে বাচ্চার তার জীবনের পক্ষে ঝুঁকি হয়ে যাবে। সেটা মোটেই নয়। আমরা বাচ্চাকে অজ্ঞান করে আমরা কখনোই লেজার করি না। আমরা বাচ্চাকে ভালোভাবে খুব সযত্নে টাওয়েল দিয়ে জড়িয়ে আমরা লেজার করি, এবং সেটা কোনো ইঞ্জেকশন দিয়েও নয়। আমরা সাধারণত ড্রপ দিয়ে চোখে অবশ করে আমরা লেজার করে থাকি। এই যে আমরা, হ্যাঁ আমি একটা ছবি দেখাচ্ছি একটু, 1 মিনিট। এই যে আমরা যেখানে রক্ত সঞ্চালন করছিল না এই অঞ্চলটা আমরা এখানে লেজার করে দিয়েছি। এই রেটিনার এই অংশ আর কখনোই ছিঁড়বে না, বা যে বাকি অংশটা আছে সেটা সারা জীবন পুরোপুরি কাজ করে যাবে। এইভাবে আমরা বাচ্চার যে দৃষ্টিশক্তি আমরা সারা জীবনের জন্য বাঁচিয়ে রাখতে পারি। বেশ, আমাদের আরও অনেক অনেক কিছু শোনার আছে, কিন্তু তার আগে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আমরা এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে আসছি আলোচনা পর্বে। আমরা আলোচনা করছিলাম অন্ধত্ব দূরীকরণ নিয়ে। ডক্টর সেনগুপ্ত, আসছে আপনার কাছে। আমরা তো অপরিণত শিশুদের সম্বন্ধে শুনলাম, এবার একটু শোনা যাক পরিণত শিশু হলে বাবা মায়েরা কি কি ধরনের সাবধানতা নেবেন, কি করবেন কি করবেন না, কিভাবে চোখের যত্ন নেওয়া উচিত। পরিণত শিশুদের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে দৃষ্টি জন্মাবার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু থাকে না। এই দৃষ্টিটা ধীরে ধীরে তৈরি হয়, মানে আমরা যদি সাধারণ ভাষায় বলি যে ব্রেনের সাথে চোখের কানেকশানটা তৈরি হবে এবং বাচ্চা আস্তে আস্তে দেখতে আরম্ভ করবে। এই পিরিয়ডটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি মাইলস্টোনস অফ ডেভেলপমেন্ট, যে তার প্রতিটি স্টেপ সে সঠিকভাবে এগোচ্ছে কিনা। যেমন ধরুন, সে মায়ের সাথে চোখের কন্ট্যাক্ট করছে কিনা, সে কোনো রঙিন বস্তুর দিকে হাত বাড়িয়ে ধরতে যাচ্ছে কিনা, এবার সে যখন হামাগুড়ি দিতে আরম্ভ করলো সে ধাক্কা খাচ্ছে কিনা, সে যখন চলতে আরম্ভ করলো সে জিনিসগুলোকে কোথায় কোনটা রয়েছে সেগুলো বুঝতে পারছে কিনা এবং সেগুলো কাটিয়ে যেতে পারছে কিনা। এই জিনিসগুলোর দিকে অভিভাবকদের ওপর নজর রাখতে হবে, এবং যদি তারা দেখে যে এর কোনো অন্যথা ঘটছে তাহলে সঙ্গে সঙ্গে তাকে চোখ পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যেতে হবে। আরও কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন ধরুন আপনারা চোখে কোনো মনির ওপরে কোনো সাদা দাগ দেখলেন, অস্বাভাবিক কোনো গ্রোথ দেখতে পেলেন, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ডাক্তারের কাছে যাওয়াটা সঙ্গে সঙ্গে খুবই জরুরি। এবং কিছু প্র্যাকটিসেস আমরা করি, যেমন ধরুন কাজল লাগাই আমরা চোখের পথে, এবং মেজরিটি কাজল আমাদের কেমিক্যাল প্রোডাক্ট, সেগুলো কিন্তু বাচ্চাদের চোখে লাগানো উচিত না, এবং সেইগুলো থেকে যতদূর সম্ভব ওই অল্প বয়সে না ব্যবহার করাই ভালো হবে। বেশ, আচ্ছা আর একটা জিনিস আমার একটু জানতে ইচ্ছে করছে ডক্টর সেনগুপ্ত, যে ছোট্ট বাচ্চাদের একেবারে নতুন যারা জন্ম হয়েছে তাদেরও কি ক্যাটারাক্ট বা ছানি হতে পারে, এটা কি সম্ভব? এইটা একটা অদ্ভুত জিনিস যে আমরা সবাই চিরকাল ভেবে আসি সাধারণ মানুষ হিসেবে যে ছানি বার্ধক্যের সাথে জড়িত, কিন্তু ছানির কিন্তু কোনো বয়স নেই, এবং ছানি একটা নবজাতকের চোখে পাওয়া যেতে পারে, অল্প বয়সে সেটা ডেভেলপ করতে পারে, এবং যদি ছানি যদি থাকে তার চোখে, সেটা যদি সঠিক সময়ে অপারেশন না করা হয় তাহলে কিন্তু সেটা পার্মানেন্ট দৃষ্টিহীনতায় পরিণত করবে। কারণ ছানির জন্যে ব্রেনের সাথে এই যে আমরা বললাম যে চোখের কানেকশানটা তৈরি হবে, এই কানেকশানটাই তৈরি হতে পারবে না। আচ্ছা, বেশ। এরপরে ডক্টর বৈদ্য, আসি আপনার কাছে। এবার বলুন তো, যে শিশুদের ছানি হলেই কি অপারেশন করতে? আমরা তো জানি বয়স্কদের ছানি হলে অপারেশন ছাড়া আর উপায় নেই, শিশুদেরও কি সেই অবস্থা? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। ছানিটা সেটা আমাদের, হ্যাঁ একটু এই প্রসঙ্গে বলি যে একটুখানি, যে আপনি বলছিলেন যে পরিণত শিশুদের কি চোখের পরীক্ষা কতটা জরুরি। অ্যাকচুয়ালি আমি যেটা বলেছিলাম পরিণত বাচ্চাদের যে অবশ্যই চক্ষু পরীক্ষা করা উচিত, আমি বলবো অভিভাবকদের যে শিশু যদি পরিণতও হয়
তাহলেও একবার আপনি চক্ষু পরীক্ষকের কাছে নিয়ে যাবেন, সেটা অবশ্যই জরুরি। কারণ আপনার জন্মগত ছানি, জন্মগত চোখের প্রেশার বা চোখের সমস্যা যেটা থাকতে পারে, যেটা আমরা সাধারণত অভিভাবকরা বুঝতে পারবো না। সুতরাং পরিণত অপরিণত জন্মের সময় প্রত্যেককেই একবার শিশুরোগ বিশেষজ্ঞ, চক্ষুরোগ বিশেষজ্ঞ দিয়ে চক্ষু পরীক্ষা করাটা আবশ্যক। এইবার আপনার এই প্রসঙ্গে আসি যে ছানিটা এইবার আমাদের চক্ষু রোগ বিশেষজ্ঞরা যদি দেখি যে 2 থেকে 3 মিলিমিটারের ছোট হয়, তাহলে সাধারণত আমরা চোখ অপারেশনের দিকে আমরা কখনোই যাই না। যদি সেটা 3 মিলিমিটারের বেশি হয়, তখনই বুঝতে হবে যে সেটা আপনার বাচ্চার পক্ষে হানিকারক বা পরবর্তীকালে বাচ্চা দৃষ্টি হারাতে পারে। সুতরাং সেটা আমাদের চক্ষু পরীক্ষক সেটা নির্ধারণ করবেন যে কতটা ছানির সাইজ এবং ছানির ঘনত্ব কতটা। এটাই আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে ধরুন আমরা জানি যে একদম শিশুদের যেমন একটা ভ্যাকসিনেশন প্ল্যান আছে, সেরকমভাবেই বাচ্চাদের যদি ঠিক সময়ে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে কতটা উপকার হয়। সেই প্রসঙ্গে আসবো ডক্টর সেনগুপ্ত আপনার কাছে, যে স্কুল গোয়িং বাচ্চা বা যারা ধরুন স্কুলের আগেই 2-3 বছর বয়স একটু পড়তে লিখতে শিখেছে, তাদেরও কি চোখের চেক আপ করানো দরকার বা কেন দরকার? না করালে কি ক্ষতি হতে পারে? এটা আজকের দিনে দাঁড়ালে এটা সবথেকে জরুরি প্রশ্ন বা চিন্তাধারা, যে একটা মনে রাখতে হবে এটা বাচ্চা, সে কিন্তু জানে না যে বাকি লোকেরা কীরকমভাবে দেখছে। সে ভাববে যে সে যেটা দেখছে অন্যরাও ঠিক সেইভাবেই সেই জিনিসটা দেখতে পাচ্ছে। তো যতক্ষণ না তাদের পরীক্ষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে জানা সম্ভব নয় যে তাদের চোখে দৃষ্টি কম রয়েছে। এবার এই যে 2 বছর বয়সটা আমরা এত জোর দিই, যে 2 বছর বয়সে সে একটা অবজেক্ট আইডেন্টিফাই করতে শেখে, তার দৃষ্টি পরীক্ষা করাটা ইজি হয়ে যায়। এবং যদি দেখা যায় যে সেই সময় তার দৃষ্টি কম রয়েছে, তাহলে আগামী 2-3 বছরের ভেতর আমরা চিকিৎসা করে সেই দৃষ্টিটাকে আবার ফেরত আনতে পারি। যেমন ধরুন তার চশমা লাগবে বা তাকে অন্য কোনো পদ্ধতিতে তাকে চিকিৎসা করতে হবে, যেখানে সেই বাকি দৃষ্টিটুকুন আমরা তৈরি করি। কিন্তু যদি তার বয়স পেরিয়ে যায়, তখন কিন্তু আর এই দৃষ্টি নতুন করে আমরা ফেরত আনতে পারবো না। বেশ, আমরা আমাদের আলোচনায় আরও এগোবো, তার আগে দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু কথা বলে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন। আমি দুর্গাপুর থেকে সবিতাব্রত ব্যানার্জি বলছি। নমস্কার ব্যানার্জি বাবু, বলুন আপনার সমস্যাটা কি? আমার এক ভাইপোর জন্মগত রেটিনার প্রবলেমে ভুগছে। তার নাম, রোগটার নাম বলেছে অরবিন্দ ইনস্টিটিউট মাদুরাই থেকে, যে রেটিনোটিস পিগমেন্টোসা। ওর কোনো ট্রিটমেন্ট আবিষ্কার হয়নি। সেটা আজ থেকে 12 বছর আগে আমি গিয়েছিলাম, তখন আমাকে বলেছিল মাদুরাই থেকে। তো এখন কি এর কোনো আবিষ্কার কিছু হয়েছে, আপনারা বলতে পারবেন? বেশ, আমরা নিশ্চয়ই আলোচনা করব। আর একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি মধ্যগ্রাম থেকে দীপিকা দে বলছি। নমস্কার, বলুন। আমার আপনাদের সকলকে নমস্কার। আমার কথাটা হচ্ছে, আমার প্রশ্নটা যে আমার ছানি যাতে না পড়ে, তা আগে থেকে তা কি ব্যবস্থা করবো, কি কি আমরা অবলম্বন করবো যাতে ছানিটা না পড়ে? বেশ, এটা আপনি দারুণ একটা প্রশ্ন করেছেন যে কিভাবে আমরা ছানিকে আটকাবো। আর একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, জেনে নিই সমস্যাটা। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে ছানি যাতে না পড়ে তার কি ব্যবস্থা? হ্যাঁ, নিশ্চয়ই আলোচনা করব, আপনি সঙ্গে থাকুন। আর একজন দর্শক বন্ধুকে আমরা লাইনে নিয়ে নেব, তারপর সবকটা প্রশ্ন একসাথে ডাক্তারবাবুরা উত্তর দেবেন। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, বলুন, শুনছি। হ্যাঁ, আমি মহেশতলা থেকে শঙ্করনাথ মন্ডল বলছি। হ্যাঁ, আমার 2004 থেকে 2004 থেকে ডাক্তার দেখাচ্ছি। তো উনি ওই টিয়ার ড্রপ দিয়েছিল, আর আয়োবেট দিয়েছি, আর ডিমাটেলেস, এইগুলো আমি লাগাই। ঠিক আছে।
তো আপনার কি সমস্যাটা হচ্ছে, আপনার কি ধরনের রোগ আছে বা চোখের প্রেশার কত, এই ধরনের এটা কি গ্লুকোমার টেন্ডেন্সি? বেশ বেশ নিশ্চয়ই আমরা আলোচনা করব। আরও একজন বহু দর্শক বন্ধু আমাদের অনুষ্ঠান শুনছেন, তারা অনেকেই অপেক্ষা হ্যাঁ, করছেন। ঠিক আছে। আর একটা লাইন নিয়ে নেব। হ্যাঁ। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার। আপনাদের সবাইকে আমার নমস্কার। আমি মুর্শিদাবাদ থেকে অনিতা সান্যাল বলছি। আমার বয়স হচ্ছে 51+। আমার যে প্রবলেম সেটা হচ্ছে যে আমার চোখে এমন কিছু পাওয়ার নেই, কিন্তু চশমা পরলে চশমার সাইড কাছে একটা লাইট রিফ্লেকশন হয়, যাতে আমি চশমাটা চোখে রাখতেই পারি না। এটা সামনে থেকে যতটা না হয়, সাইড থেকে হয়। মানে এতটাই লাইট রিফ্লেকশন যে মনে হয় যেন চোখ পুড়ে গেল। আমি কোনোভাবেই চশমা রাখতে পারছি না। এটা আমার 3 বছর ধরে হয়েছে। আমি অনেক ডক্টর দেখিয়েছি, কিন্তু তারা ঠিক ধরতে পারেনি। মানে আর একটা হচ্ছে আমার চোখে খুব ডিসচার্জ হয়। আচ্ছা। মানে সেটা মানে সেই ছোটবেলা থেকেই সেটা খুব বেশি করে হচ্ছে, এখন একটু কম, মানে একটু মানে বেশ, নিশ্চয়ই আলোচনা করব। আপনি খুব সুন্দর করে খুব সংক্ষেপে আমাদের বলেছেন। প্রথম প্রশ্নে যাই ডক্টর বৈদ্য আপনার কাছে। উনি রেটিনাইটিস পিগমেন্টোসা সম্বন্ধে জানতে চেয়েছেন, একটু যদি অল্প কথায় বলেন। রেটিনাইটিস পিগমেন্টোসা রোগটি হলো যে আমাদের যেখানে ছবি তৈরি হয় বা আমরা যেটা সিনেমাতে যেরকম সাদা পর্দা থাকে, আমাদের চোখে যে পর্দা থাকে, ইয়েলো একটা পর্দা থাকে, সেটা আমি আগে বলেছি। সেই পর্দাতে কালো কালো ছোপ ছোপ হয়ে যায়। এই কালো কালো ছোপ ছোপ তৈরি হয়ে গেলে এটা কোনো ওষুধ আমরা আজ পর্যন্ত, বিজ্ঞান এখনও পর্যন্ত কোনো মেডিসিনে সেটাকে সারাতে পারে না, বা এখনও পর্যন্ত কোনো আপনার রিপ্লেসমেন্ট, যেটা আমরা রেটিনা রিপ্লেসমেন্ট করতে পারি, বিজ্ঞান এখনও সেই পর্যন্ত এগোয়নি। আমরা এখন যেটা একটা চলছে বায়োনিক আই, সেটা একটা চিপ চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। সেইটার এখনও পর্যন্ত সেটা আপনার মানে আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালেই রয়ে গেছে। সেটা অ্যানিমেলদের উপরে ট্রায়াল দেওয়া হচ্ছে, কিন্তু মানুষের উপরে এখনও পর্যন্ত সেটা প্রয়োগ করার সময় হয়ে আসেনি বা সেই পর্যন্ত এগোয়নি। সেখানে শুধু আলোটুকু বোঝা যাচ্ছে। যারা পুরো দৃষ্টি হারিয়ে ফেলেছেন তারা শুধু আলো আছে কি নেই সেটুকুই বুঝতে পারছেন। সুতরাং বিজ্ঞান ওইটুকুই এগিয়েছে। প্র্যাকটিক্যালি এখনও পর্যন্ত রেটিনাইটিস পিগমেন্টোসার সাকসেসফুল চিকিৎসা এখনো বোঝাই যাচ্ছে যে বিজ্ঞানের কাছে কিছু জায়গায় বিজ্ঞানের হাত পা বাঁধা রয়েছে। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি ডক্টর সেনগুপ্ত, যে সত্যি কি ছানি আটকানো সম্ভব? এটা আমরা বোধহয় সবাই চাই যে ছানি যদি আটকে যাওয়া যায়, কিন্তু এটা একটা বয়সজনিত পরিবর্তন। বয়সটাকে যদি এবং আমরা সেই আটকাতে বয়সটা পারতাম। যেদিন আমরা আটকাতে পারবো সেদিন আমরা ছানিও আটকে দিতে পারবো। একদমই তাই। আর একজন বলুন। তবে এই প্রসঙ্গে একটু আমি সংযোজন করছি যে আপনি যদি সুষম খাদ্য খান এবং যদি কোনো মেডিসিন, বিশেষ করে স্টেরয়েড জাতীয় যদি কোনো ওষুধ আপনি খান, বা সেগুলো একটু অ্যাভয়েড করতে হবে। আর আপনি যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সেগুলো আপনি সুষম খাদ্যেই পাবেন। সুতরাং এগুলো যদি আপনি খান বা আপনি স্টেরয়েড জাতীয় ওষুধ অ্যাভয়েড করেন, তাহলে হয়তো ছানি খানিকটা বিলম্বিত হবে। সেক্ষেত্রে ডক্টর সেনগুপ্ত আরেকজন ভদ্রমহিলা যার যে সমস্যাটা বললেন যে চোখে গ্লেয়ার হচ্ছে চারিদিকে, এইটা হচ্ছে গিয়ে এটা আমার মনে হয় উনি যে চশমাটা ব্যবহার করছেন বলছেন, এবার যদি খুব হাই পাওয়ারের চশমা হয় তাহলে চশমার বাইরের দিকটা পুরু হয়ে যায় এবং তখন ওটা প্রিজমের মতন কাজ করে। সেই প্রিজমের জন্য লাইটের রিফ্র্যাকশন যেটা হচ্ছে, মানে লাইট যেভাবে বেন্ড করে যাচ্ছে, তার জন্য ওই রকম একখানা উনি লাইট দেখতে পাচ্ছেন। আমার যেটুকুন শুনে মনে হলো যে অপটিক্যাল শপে যেখান থেকে উনি বানিয়েছেন সেখানে যদি একটু ফ্রেমটাকে আরেকটু বড় করে নেন, যাতে সেটা
চোখের বাইরের দিকে চলে আসে ফ্রেমটা, তাহলে ওই প্রিজম এফেক্টটা বাইরের দিকে চলে যাবে এবং ওনার হয়তো কিছুটা আর সুবিধা একজন হতে দর্শক পারে। বন্ধুর সমস্যা আমরা ঠিক মতন বুঝলাম না, উনি কিছু ওষুধের নাম বললেন, সেজন্য আমরা সেটা যেহেতু বুঝতে উনি কিছু পারিনি, উনি গ্লকোমার গ্লকোমা ওষুধ উনি ব্যবহার গ্লকোমা করছেন। রোগেই ভুগছেন, অতএব যেটা ওনাকে ওনার- গ্লকোমা চিকিৎসা করালেই মনে হয় উনি হ্যাঁ, ভালো সেটাতেই পাবেন। ওনাকে- আমরা আমাদের পুরনো আলোচনায় ফিরে যাই, এরপরে আসি স্কুলের বাচ্চাদের সমস্যায়। স্কুলের বাচ্চাদের এখন নতুন একটা আলোচনা আমরা বারবার কথা শুনে আসছি, মায়োপিয়া। মায়োপিয়া কি ধরনের রোগ বা তার চিকিৎসা কি, কেন হয়, এটা কি সত্যি খুব ভয়ের? কি আপনার মত? মায়োপিয়া হচ্ছে গিয়ে, দেখুন আমাদের চোখের যখন গ্রোথ হচ্ছে, আমাদের চোখ 3টে স্টেজে থাকতে পারে। একটা হচ্ছে যেখানে আমাদের নর্মাল লেন্থ রয়েছে, যেখানে চোখ একদম পর্দার ওপরে আলো পড়ছে, সেটা আমরা এবং যখন আমাদের চোখটা বেশি বড় হয়ে যাচ্ছে, পর্দার ওপরে আলো না পড়ে সামনে পড়ে যাচ্ছে। মায়োপিয়া নিয়ে অ্যাজ সাচ আমরা ভয় এই মুহূর্তে পাবো না, কারণ এটা একটা চোখের রিফ্র্যাক্টিভের চশমা পরলে আমি ঠিক থাকবো। যদি সঠিক বয়সে আমি চশমা পরতে পারি, তাহলে আমার দৃষ্টি স্বাভাবিকভাবে তৈরি হবে। কিন্তু দেখা গেছে একটা জিনিস, যে এই মায়োপিয়ার সাথে বয়সকালে পর্দা, যেহেতু আইবলটা বড় হয়ে যাচ্ছে, তাই পর্দার ওপর টান পড়ে কিছু বাইরের দিকে কিছু উইক এরিয়াস বা তৈরি হচ্ছে, যেখান থেকে পর্দাটা ছিঁড়ে যেতে পারে। এবং সেই সময় যদি তাকে আমরা যেমন বলছি রেটিনাল হোল, এবং ভবিষ্যতে সেখান থেকে একটা ডিট্যাচমেন্ট অবধি আমরা যেতে পারি। এই ডিট্যাচমেন্টের আগের স্টেজে, মানে যদি আমরা হোল স্টেজে ধরতে পারি, তাহলে লেজার দিয়ে আমরা আটকাতে পারি। ডিট্যাচমেন্ট হয়ে গেলে আমাদেরকে বড় সার্জারি করতে হবে। তাহলে দাঁড়ালো যেটা, যে মায়োপিক পেশেন্টরা যদি নিয়মিত তাদের চক্ষু পরীক্ষা করায়, অন্তত বছরে একবার করে, এবং তারা যদি এই সিমটমস যেগুলো আছে, যে আমি ফ্ল্যাশ অফ লাইট দেখছি, বা বিদ্যুৎ চমকের মতন দেখছি, বা কালো কালো ফ্লোটার দেখতে পাচ্ছি চোখের সামনে ভেসে বেড়াচ্ছে, এবং যদি সেই সময় আমি ডাক্তারের কাছে আসতে পারি, তাহলে আমরা লেজারের সাহায্যে সেই হোলগুলোকে বন্ধ করতে পারি। এটা হলো সাধারণ মায়োপিয়া। কিন্তু আরেকটা ধরনের মায়োপিয়া নিয়ে, যেটা নিয়ে আমরা সবাই চিন্তিত থাকি, সেটা হচ্ছে যেটা জেনেটিক মায়োপিয়া, যেখানে আমরা যাকে বলি প্যাথোলজিক্যাল মায়োপিয়া। সেই মায়োপিয়ার পাওয়ারটা, আমরা যেমন বলি যে একটা ছেলের 19-20 বছর বয়সের মধ্যে পাওয়ারটা স্টেবল হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার সারা জীবন ধরে পাওয়ারটা বাড়ছে, এবং সেক্ষেত্রে কিছু ম্যাকুলার, মানে আমাদের যেটা লাইট যেখানে পড়ছে সেই জায়গায় কিছু ডিজেনারেশন তৈরি হয়, যার জন্য আমাদের দৃষ্টি পুরোপুরি চলে যেতে পারে ভবিষ্যতে। তাহলে এটা বোঝা গেল যে মায়োপিয়ার চিকিৎসা খালি পাওয়ার চেক আপ সবসময় নয়, রেটিনার চেক আপটাও করা অত্যন্ত জরুরি প্রত্যেকবার। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ডক্টর নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলছি যে আমার নাম সুনীল কুমার দাস, আমার 62 বছর বয়স। তা আমার চোখের রেটিনোপ্যাথির চিকিৎসা চলছে। তা ব্যাপার হচ্ছে, আমার অপারেশন হয়েছে, লেজার হয়েছে, আবার ইনজেকশনও হয়েছে, কিন্তু দুটো চোখেই হয়েছে। বাঁ দিকের চোখটা জল বেরোনোর মতো হয়েছে, টিয়ার ড্রপ দিয়েছিল, তারপরে পাল্টে নেভানেক আই ড্রপ দিয়েছে আর গ্লুকোমল দিয়েছে। হ্যাঁ, দিয়ে এবার 2 মাস বাদে বলেছি, কিন্তু চোখটা জলের মতো আসছে। হ্যাঁ, খুব অসুবিধা, ভেতরে ভিসকোসিটি আছে। বেশ, হ্যাঁ, এরকম ব্যাপার। খুব সুন্দর করে আপনি বললেন। আর একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন, শুনছি। বলছি ডাক্তারগুলোকে একটা আমার প্রশ্ন আছে। বলছি যদি বাড়িতে কোনো কারণে যদি কিছু চোখে পোকামাকড় বা অন্য কিছু পেটের দুধারে যদি পড়ে যায়, তো সেক্ষেত্রে কোনো কি ডপার মানে কোনো কিছু আছে, মানে এরকম নাম? নিশ্চয়ই আলোচনা করব। আরও একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমার নাম হচ্ছে কৌশিক ব্যানার্জি, নিউ টাউন থেকে বলছি। বেশ, বলুন। আমার চোখে ভ্যাবিসমু ইনজেকশন দেখছেন, বলছেন রেটিনায় জল জমেছে, তাই ইনজেকশনটা নিলে কি এটা সারে? বেশ, শুনতে থাকুন। প্রথম আমি দুটো ইনজেকশন নিয়ে নিয়েছি অলরেডি, কিন্তু আমার ডিসটর্টেড ভিশন রয়েই গেছে। আমাদের ভালো লাগছে আমাদের দর্শক বন্ধুরা কতটা সচেতন। দুজন রেটিনার যে পেশেন্ট রয়েছেন তাদের সম্বন্ধে একটু যদি বলেন ডক্টর বৈদ্য। হ্যাঁ, আমাদের যে লাস্ট যে দর্শক বন্ধু প্রশ্ন করলেন যে চোখে জল জমেছে, আপনার জল জমার কারণ কিন্তু অনেক কিছু হতে পারে। যেমন হচ্ছে আপনি ডায়াবেটিসে ভুগছেন কিনা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি উইথ ম্যাকুলার ইডিমা বা জল জমা, সেটা একটা হতে পারে। দ্বিতীয়ত হতে পারে আপনার চোখে যদি স্ট্রোক হয়
চোখের শিরা ছিঁড়ে যায়, সেটাকে আমরা বিআরভিও বা সিআরভিও বলে থাকি, সেখান থেকেও চোখে জল জমে। অথবা আপনি যদি ক্যাটারাক্ট সার্জারি করে থাকেন, ক্যাটারাক্ট সার্জারির পরবর্তীকালেও চোখে জল জমে। এ বাদেও আপনার চোখের ভিতরে বিভিন্ন রকমের আমাদের প্রদাহ বা আমরা যেটাকে ইংরেজিতে ইনফ্লামেশন বলি, ভ্যাসকুলাইটিস বলি, সেই রোগগুলো হয়ে থাকে। সেই রোগের কারণেও চোখে জল জমে। তো আমি বুঝতে পারছি না যে আপনি কোন রোগে ভুগছেন। তবে যদি আপনি ডায়াবেটিসে ভোগেন, ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে যদি আপনার সুগার কন্ট্রোল থাকে, কোলেস্টেরল কন্ট্রোল থাকে, আপনার যদি অ্যানিমিয়া কন্ট্রোল থাকে, ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে, ইনজেকশানে আপনি একটা নয়, সাধারণত এক্ষেত্রে একাধিক ইনজেকশনের প্রয়োজন হয়, আপনি ভালো থাকবেন। আর যদি সরকার থেকে এই ধরনের কোনো আমাদের প্রকল্প যদি থাকে, হ্যাঁ, এটা একটা ভালো মেসেজ আপনি এটাকে আমাকে মনে করিয়ে দিলেন যে এই আমাদের সরকার সাধারণত এই যে দামি ইনজেকশনগুলো হাসপাতাল থেকে বিনামূল্যে এগুলোকে দেওয়া হয়। আর যেটা আমি বলছিলাম, আর যদি ক্যাটারাক্ট সার্জারির পরে যদি আপনার চোখে জল জমে, সেটা পুরোপুরিই চিকিৎসায় সেরে যাবে। আর সরকারি যে কোনো ধরনের সেটা হাসপাতালে হয়ে এই যাবে। পরিষেবা পাওয়া যাচ্ছে। হ্যাঁ। আরও একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটার পর একটা ফোন আমরা পাচ্ছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্যের কথা বলছি। বলুন বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা সঞ্চালিকা ম্যাডাম, এবং নমস্কার শুভ সন্ধ্যা জানাই মাননীয় ডক্টর স্যার, আপনাদের নমস্কার শুভ সন্ধ্যা জানাই। আমার প্রশ্ন যে অন্ধত্ব দূরীকরণ বলছে, অন্তত ধরুন অনেকে রাত জেগে পড়তে পড়তে, আমি একজনকে জানি, উনি জন্মান্ধ না, তার কাছে শুনেছি একজন অ্যাডভোকেট, রাত থেকে জিজ্ঞেস করতে করতে নাকি বেশি রাত জেগে পড়লে কি অন্ধ হওয়ার সম্ভাবনা থাকে, আর অল্প আলোয় পড়লে কি চোখের মানে দৃষ্টিশক্তি অনেকটা ক্ষীণ হয়। খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন আপনি করেছেন। অবশ্যই অবশ্যই আলোচনা করব। আর একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গৌতম বসুর কথা বলছি, পাইকপাড়া থেকে। বলুন। আমার তো এমনি রোগ সব হয়েছে, ডায়াবেটিস, যা যা থাকা সবই আছে। আমি জানতে চাইছি যে আমার একটা চোখ ক্যাটারাক্ট অপারেশন করেছি 7-8 বছর আগে, আর একটা চোখে কিছু করা হয়নি, একটু একটু অসুবিধা হয়। এর জন্য কি কোনো মানে হবে, মানে ক্যাটারাক্ট আর একটা চোখ যদি পরে করাই, এতে কোনো অসুবিধা হবে? আমি একটা চোখ করে ওই চোখটা ঠিক হয়ে গেছে, লাগে না যে মাইনাস পাওয়া ছিল না। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, তারপর একে একে আমরা প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করব। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ বলছি, আমার যদি ছানি পড়ে, ছানিটা কি কাটানো খুব মানে আবশ্যক? ছানি কাটাতেই হয়, না কাটালে কি কোনো ক্ষতি হয়? খুব খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা আপনার মতন হাজার হাজার মানুষের প্রশ্ন। ডক্টর সেনগুপ্ত, শুরু করছে আপনাকে দিয়ে, শেষ প্রশ্ন দিয়ে শুরু করি যে ছানি কাটানো কি আবশ্যক? দেখুন, ছানি যখন আমার চোখে পড়ছে, সে আমার কি করতে পারে? সে 1 নম্বর আমার দৃষ্টিটাকে কমাতে পারে, এবং দৃষ্টির আমরা দুটো ভাগ বলবো, একটা বলবো কোয়ালিটি আর একটা বলবো কোয়ান্টিটি, মানে কতটা দেখতে পাচ্ছি আর যেটা দেখছি সেটা কতটা ভালো দেখতে পাচ্ছি। আমরা দুটো উদাহরণ নিয়ে আসবো। ধরুন আমার বয়স আজকে 70 বছর, আমি বাড়ির ভেতর থাকি, আমার চোখে ছানি পড়ছে, আমি সারাদিনে টিভি দেখি, রান্না করি, খবরের কাগজ পড়ি, এবং আমার সেই কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে কিন্তু আমি সেই ছানিটাকে যদি নিয়মিত ডাক্তারের সাথে চেক আপে থাকতে পারি, তাহলে আমি আরও কিছুদিন সেই অবস্থায় চলতে পারবো। কিন্তু অন্যদিকে ভেবে দেখুন, আমি একজন বাস ড্রাইভার, আমার চোখে ছানি পড়েছে, আমি স্কুল বাস চালাই, আমার পেছনে 50টা বাচ্চা বসে থাকে। সেক্ষেত্রে যদি আমার চোখে ছানি পড়ে এবং যদি সেই গাড়ির হেডলাইট হোক বা রাস্তায় আমি যদি দেখতে না পাই, তাহলে আমার কিন্তু টলারেন্স ছানির প্রতি মারাত্মক কমে যাবে এবং আমাকে খুব অল্প ছানি অবস্থায় অপারেশন করতে হবে। সো এই যে দৃষ্টির প্রয়োজনীয়তা, এই দৃষ্টির প্রয়োজনীয়তা একান্ত ব্যক্তিগত, এবং সেই প্রয়োজন অনুযায়ী তাকে ছানি অপারেশন করতে হবে। তবে হ্যাঁ, এটাও মনে রাখতে হবে যে আমি যেন অহেতুক ছানিকে ভয় পেয়ে এমন অবস্থায় নিয়ে না যাই যেখানে ছানি পেকে গেল, ছানি শক্ত হয়ে গেল, ছানি ফেটে গেল। সেই জিনিসগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে কিছুটা পর্যন্ত ছানি আমি টলারেট করতে পারবো। আর একজন দর্শক বন্ধুর হ্যাঁ, এই প্রসঙ্গে আমি বলি যে ছানিটা যদি ফেটে যায়, সেটা কিন্তু চোখে অসম্ভব আপনার ব্যথা তৈরি করবে
এবং সেই তখন ছানি অপারেশন করার পরেও কিন্তু আপনি দৃষ্টিশক্তি নাও পেতে পারেন, এইটা আপনাদের মনে রাখতে হবে। সুতরাং ছানিটা নির্দিষ্ট সময়ে অপারেশন করিয়ে নেওয়াটাই উচিত। তাহলে বোঝা গেল যে ছানি অপারেশন ছাড়া আর কোনো উপায়ে Right. সারানো সম্ভব একদম। নয়। আর একজন দর্শক বন্ধুর যে একটা ফোন এসেছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু একটু বিজ্ঞাপন বিরতির জন্য ফিরে আসছি আমরা, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। আমাদের আলোচনা পর্বে আমরা অন্ধত্ব দূরীকরণ নিয়ে আলোচনা করছিলাম। মায়োপিয়া নিয়ে কোনো টেক হোম ছোট্ট করে কিছু বলার আছে হ্যাঁ। বৈদ্য আপনার? হ্যাঁ, প্রতিটা বাচ্চাকে স্কুলে ভর্তি করার সময় আমি অভিভাবকদের বলবো তারা অবশ্যই ডাক্তারবাবুকে দিয়ে চক্ষু পরীক্ষা করিয়ে নেবেন। এবং বড়দের মতো নয় যে বড়দের যেখানে 1-1.5 বছর অন্তর অন্তর চশমার পাওয়ার টেস্ট হয়, সেখানে বাচ্চাদের কিন্তু প্রতি 6 মাস অন্তর অন্তর আপনাকে চোখের ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে। এবং বাচ্চাদের যেটা আপনার মায়োপিয়ার দ্রুত বাড়ার কারণ হচ্ছে যে স্ক্রিনিং টাইম, যেটা আপনি টিভি, মোবাইল এগুলো আপনি বাচ্চাদের কম দেখতে এনকারেজ করবেন। এবং সেটা আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাচ্চাদের আউটডোর গেম খেলতে উৎসাহ দেবেন, রোদ্রে অন্তত আধ ঘন্টা রাখবেন। এখন সারা বিশ্বজুড়ে একটাই আলোচনা, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এবং এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে কিন্তু চোখের যে মায়োপিয়া বা মাইনাস পাওয়ার বেড়ে যায়। সুতরাং আমি অভিভাবকদের বলবো আপনারা অন্তত আধা ঘন্টা খোলা আকাশের নিচে রোদ্রে বাচ্চাকে খেলাধুলা করান। এর মাঝখানে কিন্তু ডক্টর সেনগুপ্ত আমাদের গ্রামের বন্ধুদের ভুললে চলবে না, কারণ যারা কৃষিকাজে রয়েছে, নির্মাণ কাজে রয়েছে, তাদের অনেক সময় চোখের কর্নিয়ায় নানান ধরনের ইনফেকশন হতে পারে। একজন দর্শক বন্ধু বললেন যে চোখে যদি পোকা পড়ে বা নানান কিছু যদি চোখে পড়ে, ধতুরা ফুলের রস পড়ে, নানান কিছু, সেক্ষেত্রে কর্নিয়ায় কি ক্ষতি হতে পারে, কিভাবে আমরা সাবধানতা নেব? দেখুন, আমরা কর্নিয়া আমাদের কাছে একদম স্বচ্ছ একটা স্ট্রাকচার, তার মধ্যে যদি কোনো ঘা তৈরি হয় তাহলে সেই কর্নিয়াটা অস্বচ্ছ হয়ে যাবে, পচে গলে গিয়ে সেখানে আমাদের মণি আবার প্রতিস্থাপনের দরকার পড়তে পারে। তো অতদূর আমরা কেন যাব? যদি আমরা সাধারণ কিছু যদি ব্যবস্থা নিতে পারি, যেমন ধরুন সবথেকে কমন যে আমরা ধান ঝাড়ছি, ধানের যে খোসাটা আমার চোখে পড়ছে সেই থেকে ছত্রাক জাতীয় জীবাণুতে সংক্রমণ হচ্ছে। তাহলে ধান ঝাড়ার সময় যদি আমি একটা প্রোটেক্টিভ চশমা পরতে পারি তাহলে আমি কিন্তু এই বিপদ থেকে বেঁচে যাব। আমি মাঠে চাষ করছি, আমি ধান বুনছি, সেই সময় আমার চোখে কিছু একটা পড়লো বা পাতার একটা আঘাত লাগলো, সেখান থেকেও কিন্তু আমাদের ছত্রাক জাতীয় জীবাণু সংক্রমণ হতে হবে। এবং মনে রাখতে হবে, যেহেতু আমাদের দেশের 60% লোক কৃষি কাজের সাথে যুক্ত, তাহলে তারা কিন্তু প্রতি মুহূর্তে এই রিস্কের প্রতি তারা এক্সপোজ, তাদের প্রতি মুহূর্তে আঘাত লাগছে, তাদের প্রতি মুহূর্তে ছত্রাক জাতীয় জীবাণু বা অন্যান্য জীবাণু সংক্রমণের রিস্ক তারা রয়েছে। এবং যদি এরকম কোনো ঘটনা ঘটে, প্রথম মনে রাখতে হবে কোনো রকমের জল চোখে না লাগান, পরিষ্কার পরিশুদ্ধ জল দিয়ে চোখ ধোয়া যেতে পারে। ওষুধের দোকান থেকে ডাক্তার না দেখে ওষুধ কেনাটা বাঞ্ছনীয় নয়, কারণ এক্ষেত্রে জীবাণুটা যদি না শনাক্তকরণ হয় তাহলে সেই চোখ কিন্তু আমাদের পক্ষে বাঁচানো সম্ভব হয় না, এবং সেক্ষেত্রে অনেক বড় বড় অপারেশন করে সেই চোখগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তো এই দুটো জিনিস যদি মাথায় রাখা যেতে পারে যে ধান ঝাড়ার সময় আমি চশমা পরব, এবং যদি চোখে কোনো মানে এই ধরনের পাতা বা কিছু লেগে যদি আমাদের আঘাত ঘটে, সেক্ষেত্রে অপরিষ্কার জল দিয়ে চোখ ধোবো না। আর 3 নম্বর, দোকান থেকে কিনে এনে নিজের ইচ্ছে মতন ওষুধ ব্যবহার করবো না। খুব সিম্পলভাবে, সহজভাবে আপনি আমাদের বুঝিয়ে দিলেন কি করব কি করব না। কিন্তু আরও একটু জানতে চাই যে ঠিক এই মুহূর্তে আমাদের ভারতবর্ষ কিন্তু ডায়াবেটিকের রাজধানী হয়ে দাঁড়িয়েছে। একজন দর্শক বন্ধু ফোন করে বললেন যে একটা চোখে ওনার ছানি আছে, অন্য চোখে ডায়াবেটিস, শরীরে ডায়াবেটিস রয়েছে, সেহেতু অন্য চোখে ওনার ছানি হতে পারে কিনা, অন্য কোনো ক্ষতি হতে পারে কিনা। কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু ওনার সাথে কথা বলে ডায়াবেটিসের আলোচনায় আমরা যাব। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ ডাক্তারবাবু, আমি হাওড়া দুর্গাবাড়ি থেকে সাজেদ্দিন মন্ডল বলছি। বলুন। তো আমার লাইটের আলোয় চোখ ধোঁয়া হয়ে যায়, রাস্তায় যে বাইক কিংবা 4 চাকায় লাইটের আলোয় আমার চোখটা পুরো ধোঁয়া হয়ে যায়, মানে কিছুক্ষণ আমি ঝাপসা ঝাপসা দেখি। এটা কোনো সমস্যা হয় চোখে? নিশ্চয়ই শুনবো। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার। শুনছি, বলুন। নমস্কার। হ্যাঁ, আমি দক্ষিণ 24 পরগনা ফলতার নবাসন গ্রাম থেকে অসিত মন্ডল বলছি। আমার স্ত্রীকে নিয়ে একটু সমস্যা হচ্ছে,
মানে ওর বয়স 51 বছর। সুগার, ব্লাড সুগার নেই, কিন্তু ব্লাড প্রেশারের ওষুধ খায়, ব্লাড সুগার মানে ব্লাড প্রেশার কন্ট্রোলেই আছে। তো সম্প্রতি 5-6 মাস হলো যেটা প্রবলেম ও বলছে, দূরের লেখা একটু ডবল ভিশন হচ্ছে, কাছের লেখা পরিষ্কার করতে পারছে, এবং এলইডি বাল্বের দিকে তাকালে একটা রেনবো মতো আছে, কিন্তু এলইডি যে লম্বা টিউবের দিকে তাকালে কিন্তু সেটা হচ্ছে। এই রকম প্রবলেমটা আছে, এটা কি সমাধান? নিশ্চয়ই আলোচনা করব ডক্টর বৈদ্য। ওই ডায়াবেটিস, হাইপারটেনশন এ নিয়ে একটা কি দর্শক বন্ধুদের বার্তা দেবেন আপনি, খুব ছোট্ট করে পরিপূর্ণভাবে যদি বলেন। হ্যাঁ, ডায়াবেটিস এখন আমাদের বলতে পারেন যে এখন মহামারী ভারতবর্ষে। আমাদের ভারতবর্ষে যে এখন প্রায় 11.5%, মানে প্রতি 100 জনের মধ্যে 11 জনই হচ্ছে ডায়াবেটিসে ভুগছেন। আমাদের এই ডায়াবেটিসটা বেশি হচ্ছে, তার কারণটা হচ্ছে আমাদের যে খাদ্যাভ্যাস। আমরা সাধারণত কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে ভালোবাসি। আমাদের অলস জীবনধারা, উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য, তার মানে এখন রেস্টুরেন্ট বা আপনার যেগুলো আমরা বাড়িতে এখন ভাজা এগুলো বেশি খাচ্ছি, বা আপনার ধূমপান করা, শরীরচর্চা না করা, এবং যেগুলো হচ্ছে দীর্ঘদিন ধরে আপনি কোলেস্টেরলে ভুগছেন। সাধারণত এই ডায়াবেটিস থাকলে আমাদের এই যে রক্তের শিরাগুলোকে দুর্বল করে দেয় এবং ধমনীগুলো থেকে রক্ত বেরোয়। এই রক্ত আপনার চোখের পর্দাকে, আপনি দেখতে পাচ্ছেন ছবিতে যে সারা পর্দাটাকে চোখে রক্তে ভরে দিয়েছে। তখন আপনি আর ছবি তৈরি হতে পারবে না, এখানে আরও রক্তের ভয়াবহতা, এবং শেষে পর্দাটা ছিঁড়ে দেবে। এই যে সাদা হয়ে যাওয়া আপনার চোখের পর্দাটা পুরোটাই ছিঁড়ে দেয়। এবং শুধু এই নয়, চোখে সুগারে সাধারণত চোখে স্ট্রোক হয়, আমরা জানি ব্রেন স্ট্রোক, চোখেও রেটিনাতে স্ট্রোক হয়, আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন। এবং এ বাদেও চোখে যে আঞ্জুনি বা কর্নিয়াল আলসার, এগুলো সুগারের রোগীদের বেশি হয়। এবং দেখতে পাচ্ছেন যে এখানে ছবিতে চোখে রক্ত হওয়া বা চোখে ইনফেকশন হওয়া। সুতরাং ডায়াবেটিসে এই ধরনের সংক্রমণগুলো খুবই আমরা মোটামুটি সব দর্শক বন্ধুদের প্রশ্নের উত্তরই দিয়েছি। যে বন্ধু বললেন যে হাইপারটেনশন, ডায়াবেটিস নিয়ে যে আলোচনাগুলো, সেই উত্তরগুলো আমরা দিয়েই দিয়েছি। লাস্টে আরেকজন দর্শক বন্ধু যিনি বললেন যে 51 বছর বয়স, হাইপারটেনসিভ ডিজিজ রয়েছে, চোখে রামধনুর মতন দেখছে, সে ব্যাপারে যদি কিছু বলেন আপনি। রামধনুর মতন দেখা ইউজুয়ালি দুটো কারণে আমরা বলি। একটা হচ্ছে যদি খুব আর্লি স্টেজে ছানি পড়ে, অথবা যদি কোনো একটা বিশেষ ধরনের অসুখ চোখের, যেটা গ্লকোমা, যেখানে চোখের অ্যাঙ্গেলটা সরু হয়ে যায়, সেখানেও এই ধরনের রামধনু দেখা যায়। সো রামধনু দেখতে পাওয়া গেলে একবার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করাটা নিতান্ত উচিত। বেশ, আর কোনো টেক হোম মেসেজ ডক্টর বৈদ্য আপনার? হ্যাঁ, ডায়াবেটিসে যেটা আমার লাস্ট একটুখানি বলার ছিল, যে নিয়মিত শরীরচর্চা, ধূমপান না করা, নিয়মিত HbA1c, এবং বাড়ির অন্যান্য সদস্যদের আপনারা পরীক্ষা করান। এবং সাধারণত ট্রিটমেন্ট, যে আপনার যদি সুগারে ভোগেন, অন্তত 6 মাস থেকে 9 মাস অন্তর অন্তর চোখের ডাক্তারবাবুকে দিয়ে রেটিনাটা পরীক্ষা করিয়ে নেবেন। আপনার কোনো সমস্যা না হলেও তাহলেই আপনি চোখের অন্ধত্ব, ডায়াবেটিস জনিত অন্ধত্ব থেকে বাঁচতে পারবেন। খুব সুন্দর করে আজকে কিন্তু আমরা অনেক চোখের রোগের সম্বন্ধে জানলাম, তাদের প্রতিকারের সম্বন্ধে জানলাম। দূরদর্শনে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের চোখের যত্ন নিতে হবে, নিয়মিত চোখের পরীক্ষা করাতে হবে, এবং এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, যে চোখের আলোয় ভরে উঠুক আমার, আপনার, আমাদের প্রত্যেকের চলার পথ। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।